ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ এখনও অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে। এর মধ্যেই আগামীকাল আবারও বসছে ঐকমত্য কমিশনের সভা। যদিও নির্বাচনকে ঘিরে রাজনীতির বাজার সরগরম হয়ে উঠেছে, কে কাকে কত আসন ছেড়ে দিবে সেই আলোচনাও সামনে চলে এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি করে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। অবশেষে গণভোটের পক্ষে অবস্থান নিল বিএনপিও। তাহলে গণভোটেই কি একমাত্র সমাধান খুঁজব? এই প্রশ্নের উত্তর আজকের এখন প্রকাশে। সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা আছেন আমাদের সঙ্গে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু রুমিন আপাকে দিয়ে একটু শুরু করি। আপা, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোট দেওয়া যেতে পারে, নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কারের যেই দাবিগুলো জনগণ করে আসছিল বা সংস্কারের যে প্রস্তাবনাগুলো উঠছিল জুলাই সনদে যেগুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলো নিয়ে আলাদা গণভোট হতে পারে। বিএনপি কি তাহলে, বিএনপি তো এতদিন গণভোটের বিপক্ষে অবস্থান ছিল বিএনপির, হঠাৎ বিএনপি গণভোটের প্রসঙ্গটা কেন সামনে আনলো? বিএনপি কি তাহলে সংস্কারের প্রশ্নে একটু নমনীয় হয়ে গেল? না, সংস্কারের প্রশ্নে নমনীয় হবার বিষয় নয়। বিএনপি কিন্তু শুরু থেকেই প্রচুর ছাড় দিয়ে এসছে। বিএনপির আকার, দৈর্ঘ্য, জনসমর্থন, ভোটারের সংখ্যা, কর্মী সমর্থকদের সংখ্যা, নেতার সংখ্যা যদি আপনি বিবেচনা করেন, সকল কিছু বিবেচনায় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিষয় শুরু থেকেই কিন্তু বিএনপি ছাড় দেবার একটা মানসিকতা দেখিয়ে এসছে। ফর এক্সাম্পল, সাংবিধানিক সংস্কারের যে বিষয়গুলো, যে কোনো একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, বিএনপি মেনে নিয়েছে। আমাদের সংসদীয় কমিটির প্রধান, বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে, বিএনপি মেনে নিয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, বিএনপি সেখানেও মেনে নিয়েছে। 70 অনুচ্ছেদের সংস্কার বিএনপি মেনে নিয়েছে। সো এরকম অনেকগুলো উদাহরণ দেখানো যায় যেগুলোতে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে। বিকজ বিএনপির লক্ষ্যটাই ছিল যাতে একটা ঐক্যের মাধ্যমে আমরা সফল গণতন্ত্রের পথে উত্তরণ ঘটতে পারে। আমাদের বিতর্কটা যেই জায়গায় যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে নাকি নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এই বিতর্কের জায়গায় আমরা বিএনপিকে বরাবরই দেখেছি। বিএনপি চেয়েছে যে পরবর্তী সংসদে এটি বাস্তবায়ন হবে। সেখানে আজকে বিএনপি গণভোটের কথা যখন বলল, তখন তো এক ধরনের গণপরিষদ নির্বাচন বা এনসিপি যেই দাবি করে আসছিল, জামাত ইসলাম যে দাবি করে আসছিল, সেই দাবি তো কাছাকাছি বিএনপি চলে আসলো। তাহলে আমি তো সেটাই এতক্ষণ ধরে বলছি, বিএনপি তার আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক। দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে কোনো গণতন্ত্রের খুব ক্ষুদ্রতম অর্থেও গণতন্ত্রের কোনো চর্চা বাংলাদেশে নাই। আপনি একদম স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করেন, সেখানেও মানুষ ভোট দিতে পারে না। এমনকি ব্যবসায়ীদের সংগঠনগুলোতেও গত 15-16 বছরে কোনো ভোট হয় নাই। সো এইরকম একটা পরিস্থিতি থেকে যত দ্রুত বাংলাদেশে উত্তরণ ঘটে ততই বাংলাদেশের জন্য মঙ্গল। সো আমি মনে করি একটা গণমুখী দল হিসেবে এই যে ছেড়ে দেওয়ার মানসিকতা, ফ্রম ডে ওয়ান কিন্তু আমরা বিএনপিকে দেখছি এই যে ছাড় দেওয়ার, ছেড়ে দেওয়ার, ঠিক আছে, নিজের কিছু জায়গায় কম্প্রোমাইজ করে হলেও আমরা ছেড়ে দিচ্ছি, অনড় থাকছি না কোনো দাবিতে। এটা আমার কাছে মনে হয় যে বিএনপির গণতান্ত্রিক যে মানসিকতা এবং একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবার যে চেষ্টা, সেটারই প্রতিফলন। এই ছাড়টা কি বিএনপি তো চাইলে শুরুতেই দিতে পারতো, কিন্তু অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছুর পরে কেন বিএনপি এই ছাড়টা দিতে যাচ্ছে? তবু তো বিএনপি ছাড়টা দিল, তাই না? এই প্রশ্ন আপনি অন্য দলকে করুন যে তারাও তো শুরুতে বিএনপির মতেই মত মেলাতে পারতো। শেষমেশ তো ছাড়টা বিএনপির থেকেই আসলো, অন্য কোনো দল থেকে তো আসলো না। জি, আমরা একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে একটু যেতে চাই। আপার কথা আপনি শুনলেন, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন, গণভোট তারাও চায়, আপনারাও গণভোটের কথা বলেছেন। আবার মাঝখানে জুলাই সনদ বাস্তবায়নে যে বিশেষজ্ঞ প্যানেলের মতামত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন, সেখানে এক ধরনের কনস্টিটিউশন অর্ডারের কথা এসেছে, সংবিধান আদেশের কথা এসেছে। এই সংবিধান আদেশ এবং আজকে যে গণভোটের প্রস্তাবনা দিল বা আজকে যে গণভোটের রূপরেখা তুলে ধরলো, এটার সঙ্গে এটার কোনো মিল অমিল খুঁজে পান কিনা? না, নিশ্চয়ই। আপনি যদি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগামীকালকে কি বলা হবে তা জানি না। আমরা যেটা মনে করি, একে সাংবিধানিক আদেশ হওয়া উচিত এবং সাংবিধানিক আদেশের প্রেক্ষাপটে গণভোটের আয়োজন হওয়া উচিত। শুধুমাত্র গণভোট দিয়ে কোনো কিছু ফায়দা হবে না। এবং এটি যদি সুস্পষ্টভাবে এই সমস্যার সমাধান আগামীকাল
এবং তার 2 দিন পরে 7 তারিখে এইটি আমরা একমত পোষণ করতে পারি, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হবে। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি একটা সাংবিধানিক আদেশ হবে, সাংবিধানিক আদেশের ভিত্তিতে নির্বাচন হবে, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠিত হবে, পার্লামেন্টের সাথে গণভোটও হতে পারে কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোটও হতে পারে, হয়ে এটিকে সাংবিধানিকভাবে একটি শক্ত ভিত্তি, মজবুত ভিত্তি দিতে হবে। কারণ গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়, এই সরকারের যে ম্যান্ডেট থাকে, এই ম্যান্ডেট কিন্তু যে কোনো ধরনের সরকারের চাইতেও বেশি থাকে। এটা আমরা বারবার বুঝতে ভুল করছি। সরকারের পক্ষ থেকে যে একটা অ্যাপ্রোচ নেওয়া হয়, এটা অনেকটা প্যাসিভ অ্যাপ্রোচ। সরকারকে আমার ধারণা, আমরা আগামীকালকে বলবো এগুলো কমিশনে, যে সরকারের উচিত এখন একটা শক্ত অবস্থান নিয়ে সকলকে সাথে নিয়ে তাড়াতাড়ি বিষয়টা সলভ করে ফেলা। কিন্তু আপনি যে বলছিলেন এই যে সংবিধান আদেশের কথা, সংবিধান আদেশের এই যে টার্মটি কি জামাত আগে বলেছিল নাকি বিশেষজ্ঞ প্যানেল মতামত দেওয়ার পরে এই জিনিসটি আপনারা গ্রহণ করেছেন? না, আমরা সর্বাগ্রে বলেছি, আরো 7 মাস আগে বলেছি, এবং প্রথমেই কিন্তু আমরা সেটেল করতে চেয়েছিলাম যে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এই আলোচনা শুরু করি। তখন ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে আগে ঐকমত্যের বিষয় কি হবে এটা আমরা সিদ্ধান্ত নেই, তারপরে কিভাবে বাস্তবায়িত হবে এটা আমরা পরে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখা গেল আলোচনা হয়ে গেছে, সাবজেক্ট ম্যাটার ঠিক হয়ে গেছে, কিন্তু কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এখানে এসে ডেডলক তৈরি হয়ে গেছে। তো এখন আগামীকালকে এবং আগামী 2-3 দিন খুব ক্রুশাল টাইম, এই জাতির জন্যই ক্রুশাল টাইম। যদি এই জায়গায় একমত পোষণ আমরা করতে পারি, আমার ধারণা এটা একটা ঐতিহাসিক বিষয় হবে। এবং এখানে দেখেন, আমরা যে কাজটি করতে যাচ্ছি সকলে মিলে, এটা কোনো স্বাভাবিক আইন নয়। আমরা একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের জীবন মরণ নিয়ে চিন্তা করছি। তাদের এখানে অত্যন্ত বড় স্টেক আছে। তাদেরকে যদি আমরা প্রপার লিগ্যাল প্রোটেকশন দিতে না পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যে যেভাবে যেখানেই আছে না কেন, সকলেই তার ভুক্তভোগী হতে হবে। এই জন্য গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী, বিশেষ করে যে যুবকদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল এনসিপি, তাদের স্টেকটা এখানে সবচাইতে বেশি। এই জন্য আমি তাদেরকে সিরিয়াস দেখি। সিরিয়াস হওয়াটাই স্বাভাবিক, তারাই এখানে সিরিয়াস হওয়া উচিত সবচাইতে বেশি। ফলে এখানে আমার কথা স্পষ্ট, একটা সাংবিধানিক আদেশ জরুরি, নির্বাচন হওয়া জরুরি। একটু আগে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাটি বলছিলেন যে বিএনপি বারবার ছাড় দিয়ে আসছে, জামাত কোনো ছাড় দিচ্ছে না বা অন্য দলগুলো কোনো ছাড় দিচ্ছে না, সেখানে আপনারা এখনো সংবিধান আদেশের মধ্যেই রয়ে গেলেন, কিন্তু বিএনপি কিন্তু গণভোটের কথাটি নিয়ে আসছে। বিএনপি এতদিন গণভোটের বিপক্ষে ছিল, সেখানে বিএনপি যদি গণভোটের কথা বলে, আপনাদের পক্ষ থেকে সংবিধান আদেশ বা সাংবিধানিক আদেশ যেই টার্মেই বলেন, এটা কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? ছাড় দেওয়ার প্রশ্ন না তো ভাই, প্রশ্নটা হলো কোন ব্যবস্থাটা সবচেয়ে ভালো এবং শক্তিশালী হবে। এবং এই ব্যাপারে আমরা ভেবেছিলাম বিএনপি বলবে যে এই প্রক্রিয়াটা সবচাইতে স্ট্রংগেস্ট প্রক্রিয়া হবে। এখানে ছাড় দিবেন কিসে? এখানে তো আমরা সাবজেক্ট ম্যাটার ঠিক করছি না, আমরা ঠিক করছি প্রক্রিয়াটা কিভাবে বাস্তবায়ন করানো হবে। যে প্রক্রিয়া সবচেয়ে টেকসই, সেই প্রক্রিয়া তো বিএনপির জন্য দরকার। যে প্রক্রিয়া সবচেয়ে টেকসই, এটা এনসিপির জন্য দরকার, এটা জামাতের জন্য দরকার, বাংলাদেশের সকল গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল এবং ব্যক্তির জন্য দরকার। এই জন্য টেকসই রাস্তা অবলম্বন করতে হবে, যে রাস্তাটা অপেক্ষাকৃত মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে। জি, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু সারওয়ার তুষারের কাছে যেতে চাই। জনাব সারওয়ার তুষার, আপনি শুনলেন আলোচনা যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলে আসছিলেন, জামাত গণভোটের কথা বলছিল, যদিও মাঝখানে সংবিধান আদেশের একটি ফর্মুলা চলে এসছে, আজকে বিএনপিও গণভোটের কথা বলছিল। আপনাদের সঙ্গে এখানে মিল অমিল কি আছে? আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম, যখন কমিশনগুলো আলাদাভাবে কাজ করছিল, তখন থেকেই এই যে একটু আগে শিশিরমণি ভাই যে কথাটা বললেন যে বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে ওনারা 7 মাস আগে থেকে কথা বলেছেন, আমাদের এগুলো তো এখনও ডকুমেন্ট, এখনও কমিশনের কাছে আছে। তখন আমরা একেবারে প্রথমেই যে 4-5টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে যে কী কী সংস্কার হবে এর বাইরেও শুরুতে আমরা বলেছিলাম যে আপনাকে একটা গণপরিষদ করতে হবে।
কেন গণপরিষদ আমরা বলেছিলাম যে একই সাথে গণপরিষদ ও আইনসভাও করা যেতে পারে, কিন্তু গণপরিষদ করলে সবচেয়ে ভালো হয়। এই কথাটা আমরা কেন বলেছি? কারণ বলেছি যে আমরা এখন যে সমস্যার মুখে দাঁড়িয়ে আছি বাংলাদেশ, এটা শুধু সংশোধনী দিয়ে সমাধান করা যাবে না। বাংলাদেশে অনেক ভালো ভালো সংশোধনী ইতিপূর্বে বাতিল করার নজির আছে। যেমন ধরুন, বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত আনার যে সংশোধনী, পঞ্চম সংশোধনী, এটাকে তো পরবর্তীতে আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে। এখনও পর্যন্ত পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কিন্তু এটা অবৈধ। পরবর্তীতে বিএনপি আবার ক্ষমতায় আসলে এটার ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে, কিন্তু এখনও পর্যন্ত তো এটা মানে আপনার অবৈধ। এটা হচ্ছে সংশোধনীর প্রবলেম। এইটা আমরা আমাদের হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স বলেন কিংবা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস এগুলো সম্পর্কে পড়াশোনা করার কারণে বলেন, আমরা এগুলো তখনই আইডেন্টিফাই করেছি যখন আমরা পার্টি হইনি, ইভেন যখন আমরা পার্টি হইনি। এই কারণে তখন আমরা গণপরিষদ কথা বলেছিলাম যে শুধুমাত্র অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে, পার্লামেন্টের কাছে থাকা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে আপনি এখনকার পরিবর্তনগুলোকে টেকসই করতে পারবেন না। এই কারণে আপনার লাগবে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, বা যেটাকে জনগণের অভিপ্রায় বলা হচ্ছে বাংলায়, এবং সেই কারণে আমরা গণপরিষদের কথা বলেছি। এখন দেখেন যে গণভোটের কথাটা এসেছে, এটার সাথে আমাদের কোনো মৌলিক কোনো পার্থক্য কিন্তু নাই। কেন আমরা ওই প্রস্তাবেই বলেছিলাম যে গণপরিষদের মধ্য দিয়ে গণপরিষদ যে সংবিধানটা প্রস্তাব করবে, এটা তো আপনাকে আলটিমেটলি গণভোটে আসতেই হবে। ৭২-এর সংবিধানের মানে তৈরি করার প্রক্রিয়া নিয়ে মেজর যে সমস্যাগুলো, এর মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এটা গণভোটে নিয়ে যাওয়া হয় নাই। তখন আওয়ামী লীগ একটা যুক্তি দিয়েছিল যে যেহেতু ৭৩-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, এতে আমরা ধরে নিতে পারি যে ওই ৭২-এ যে গণপরিষদ যে সংবিধানটা বানিয়েছে এটার প্রতি জনগণের রায় আছে। কিন্তু তখন থেকেই কিন্তু এই সমালোচনাটা বদরুদ্দিন উমর থেকে শুরু করে অনেকেই করেছেন যে যদি 100% ভোটও আওয়ামী লীগ পায় ৭৩-এর নির্বাচনে, তবু বলা যাবে না যে ৭২-এর যে গণপরিষদের ব্যাপারে ওই গণপরিষদ যে সংবিধানটা বানিয়েছে সে ব্যাপারে জনগণ রায় দিয়েছে। দুটো আলাদা ব্যাপার, ঠিক আছে? এখন দেখেন সাংবিধানিক আদেশের কথাটা এসেছে, জামায়াত ইসলামের তরফ থেকে আমরা দেখেছি কথাটা তোলা হয়েছে, লিগ্যাল এক্সপার্টরা এটার পক্ষে মতামত দিয়েছে। গত সর্বশেষ বৈঠকে কমিশনও কিন্তু কিভাবে আপনি সাংবিধানিক আদেশ দেবেন 3টা প্রক্রিয়া তারা বলেছে। আপনি সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করেন আর গণপরিষদের মধ্য দিয়ে যান, আপনাকে কিন্তু গণভোটে যেতেই হবে। কারণ গণভোটই হচ্ছে আপনাকে পিপলকে কানেক্ট করার উপায়। সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে এই সরকার করবে, কেন করতে পারবে? কারণ হচ্ছে এই সরকারের সেই ক্ষমতাটা আছে, কারণ তারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে। কিন্তু এটাতে যে জনগণের সায় আছে, এটা আপনি গণভোটের মধ্যে দিয়ে নিশ্চিত করবেন। একইভাবে গণপরিষদেও এটা একই ব্যাপার, যে গণপরিষদ শুধু নামটাই পরিবর্তন, গণপরিষদ বা গণভোট, কাজ তো তাহলে একই। নাম পরিবর্তন না, দুটো আসলে একটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, গণপরিষদ সদস্যরা যে সংবিধানটা বানাবে তাদেরকে জনগণ এটা বানানোর এখতিয়ার দিয়েছে, কিন্তু এটাতে যে আবার জনগণের সায় আছে, এই জন্য আবার আপনাকে গণভোটে যেতে হবে। এবং গণভোটে না যাওয়াটা ছিল ৭২-এর ওই গণপরিষদের একটা প্রধান মানে ত্রুটিগুলোর একটা ত্রুটি। এই কারণে কিন্তু এই যে এখন যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আপনি করেন আর গণপরিষদে যান, গণভোটে কিন্তু আপনাকে যেতেই হবে। তো ফলে এই যে গণভোটের কথা সবাই একমত হয়েছে। জামায়াত ইসলাম গণভোটের কথা বলেছে, কিন্তু শুধু জামায়াত ইসলাম কিন্তু বলে নাই, আপনার জাতীয় নাগরিক কমিটি বলেছে, ইতিপূর্বে গণ অধিকার পরিষদ বলেছে। এটা কিন্তু মোটামুটি সবাই যারা বুঝতে পেরেছে যে আপনাকে ভিত্তিটা করতে হবে জনগণের অভিপ্রায়কে, তারা গণভোটের কথাটা বলেছে। নাগরিক কোয়ালিশনের মতো সিভিল সোসাইটি প্ল্যাটফর্মগুলো বলেছে। বিএনপি এটার ব্যাপারে শুরুতে মানে তাদের একটা আমরা দেখেছি তাদের একটা মানে রিজার্ভেশন আছে। এখন তারা যদি আপনি বললেন, আমি অবশ্য প্রথম আলোতে যে নিউজ পড়েছি সেখানে কিন্তু আমি অন্য বক্তব্য দেখলাম। আমি আপনার সালাউদ্দিন সাহেব এই কথাটা বলেছেন, বিশ্বাস করছি, করতে আমার ভালো লাগছে। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে উনি বলেছেন যে সংবিধান পরিবর্তন করার এখতিয়ার কারণ নাই। এই কথাটা আমার কাছে আবার উনি একটা কথা বলেছেন, সেই প্রশ্ন নিয়ে আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে আসতে চাই। সেটি হচ্ছে উনি বলেছেন যদি হা জয় যুক্ত হয়, গণভোটে যদি হা জয় যুক্ত হয়, তাহলে নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাহলে তো সেই ঘুরে ফিরে নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। না, ডেফিনেটলি। ধরুন কেন এটা প্রয়োজন, আমি যদি আজকের আলোচনার প্রেক্ষিতে ধরে নেই যে সকল বিষয়ে দলগুলো একমত হয়েছে যে সংবিধানের এই জায়গায় আমরা এই পরিবর্তন আনব, সকলেই ঐক্যমতে এক হয়েছে। আবার পরবর্তীতে আমরা গণভোটে দিলাম, মানুষও সেটার সাথে সংহতি প্রকাশ করলো। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা সংশোধিত না হয়ে আসছে সংবিধানটা, ততক্ষণ পর্যন্ত তো আপনি সেটাকে কার্যকর বলতে পারবেন না। পঞ্চম সংশোধনীর যে কথাটা সারওয়ার তুষার বললেন, সেটি তো আওয়ামী লীগ অবৈধ ঘোষণা করেছিল, যদিও জিয়াউর রহমানও গণভোটের মাধ্যমেই তার শাসন ব্যবস্থাকে বৈধ করেছিলেন। তাহলে এই যে সংশোধনীর কথাটা আপনার অ্যাবসলিউটলি, দেখুন আমি যদি সেই আলোচনার প্রেক্ষিতে ধরি, আপনি কখনোই ফিউচার পার্লামেন্টের হাত বন্ধ করে দিতে পারবেন না। আজকে আপনি তো আলোচনাটা এই জায়গা থেকে আরেকটু দ্রুত জাম্প করে সামনের দিকে নিলেন, আমি একটু গো থ্রু করি এটা। হ্যাঁ, আজকে আমরা সকলেই সংবিধান সংশোধনের ব্যাপারে একমত হলাম এবং জনগণও আমাদের সাথে একমত হয়ে সংহতি প্রকাশ করলো এবং সংবিধান পরবর্তী পার্লামেন্ট সংশোধন করলো। কিন্তু এই সংশোধনটা কি আগামী 100 বছর চলবে কিনা, এটা কি আপনি ফিউচার পার্লামেন্টের হাত বেঁধে দিতে পারবেন কখনো?
আপনি কখনো পারবেন না। প্রতি 5 বছর পর পর নতুন সরকার আসবে এবং প্রতি 5 বছর পর পর 2/3 সংসদ সদস্য, আমি কোনো দলের বলছি না, 2/3 সংসদ সদস্য যদি মনে করেন অ্যাজ পার 142 এখন পর্যন্ত অ্যাজ অন টুডে যা 2/3 সংসদ সদস্য যদি মনে করেন সংবিধানে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আনা যায়, তাহলে এখন ফিউচার পার্লামেন্ট যদি মনে করে যে না আমার 2/3 মেজরিটির যেই একটা বাইন্ডিংস আছে আমি সেটাও রাখবো না, আমি সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান চেঞ্জ করার প্রভিশন আনবো, সেটাও যদি 2/3 মেজরিটি মনে করে যে তারা সিম্পল মেজরিটি দিয়ে করবে সেটাও করতে পারে। মেজরিটি দিয়ে কিন্তু জিয়া রহমানের 5ম সংশোধনীটা বাতিল করা হয়েছে, যেখানে এই বাতিল করার মাধ্যমে কিন্তু জিয়া রহমানের শাসন ব্যবস্থাকে মূলত অবৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে সেটাকে আপনারা শ্রদ্ধা করছেন কিনা, যেহেতু 2/3 মেজরিটি? আমি এই প্রশ্নের উত্তরে আসবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম গণভোটে কি তাহলে আসল সমাধান। রুমিন ফারহানা আপার কাছে ছিলাম, আমি শিশির ভাইয়ের কাছে আসবো, তবে যে প্রশ্নটা করে গিয়েছিলাম সেই প্রশ্নটার একটু উত্তর নিয়ে যাই 1 মিনিটের মধ্যে। সেটি হচ্ছে, আপনি 2/3 মেজরিটিকে সম্মান জানানোর কথা বলছিলেন সংসদে, সেক্ষেত্রে এই যে 5ম সংশোধনীটা বাতিল হয়ে গেল, 2/3 সংসদ সদস্যরাই বাতিল করেছে, আওয়ামী লীগের সংসদ সদস্যরা, এটিকে তাহলে আপনারা শ্রদ্ধার চোখে দেখছেন? দেখুন, এটা তো শ্রদ্ধা বা অশ্রদ্ধার বিষয় না, বিষয়টা হচ্ছে সংবিধান পরিবর্তনের প্রক্রিয়াটা কি। আমি কেবলমাত্র প্রক্রিয়াটা নিয়েই কথা বলেছি, যে সংবিধান সংশোধনের বর্তমান সংবিধানের প্রক্রিয়া হচ্ছে 2/3 মেজরিটি। সো আপনি চাইলে এটাও রাখতে পারেন, আপনি যদি মনে করেন মানে পরবর্তী সংসদ, আপনি বলতে পরবর্তী সংসদ যদি মনে করে না আমরা সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান পরিবর্তন করতে চাই, তাহলে সেটাও করতে পারে। সো ইট ডিপেন্ডস অন দি উইল অফ দি পিপল। আর উইল অফ দি পিপলের প্রতিফলনটা আপনি কোথায় দেখেন, কার মাধ্যমে আপনি উইল অফ দ্য পিপল বুঝতে পারেন, সেটা হচ্ছে মানুষ যাকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। এখন এই যে 5ম সংশোধনী বাতিলের কথা আপনি বলছিলেন, এটা কি মানুষের দ্বারা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করেছেন? তাহলে তো আমি সেই প্রশ্নে চলে যাব। বাংলাদেশে কি 8 সালের পরে কোনো নির্বাচন আদৌ হয়েছে? 8 সালের নির্বাচনও বিতর্কিত, কিন্তু তারপরও নির্বাচনটিকে আমি একপাশে সরিয়ে রেখেই বলি যে 8-এর পরে কি বাংলাদেশে আদৌ কোনো নির্বাচন হয়েছে? সো এই যে 15 বছর যা যা হয়েছে, কিংবা আরো প্রিসাইসলি বলতে গেলে 11 বছর যা যা হয়েছে, সেগুলোকে আপনি আসলে কিভাবে দেখবেন? সে কোনো কর্মকাণ্ডই কি সংবিধান সম্মত? পেছনের ব্যাক যদি আপনি টানতে থাকেন আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে। আমরা একটু শিশির ভাইয়ের কাছে যেতে চাই। শিশির ভাই, যে প্রশ্নটি করে গিয়েছিলাম, এখানে যদি আপনার কিছু বলার থাকে সেটি বলবেন, তবে এর বাইরে আমার আরেকটা প্রশ্ন আছে। আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত। এটি কি জামাতের আসল পলিটিক্যাল ফিলোসফি, নাকি আসলে জামাতকে এখন ভোটের জন্য এগুলো বলতে হচ্ছে? তো প্রথম কথাটা একটু শুনে নেন। প্রথম কথাটা হলো, যখন পূর্ববর্তী সরকার পালিয়ে যাওয়ার পরে ক্ষমতাটা কার কাছে গেল, এটাই কিন্তু মেজর প্রশ্ন। এই ক্ষমতাটা গেল জনগণের কাছে। এই ক্ষমতার নাম কি? এই ক্ষমতার নাম হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এটাই হলো গাঠনিক পাওয়ার, গাঠনিক ক্ষমতা। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা জনগণের কাছে আসলো, জনগণ একটা সরকার গঠন করলো। এই সরকারেরও কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন যদি করতে হয় তাহলে তো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডার লাগবে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডারটা সরকার কিসের বলে দিবেন হলো জনগণ থেকে প্রাপ্ত যে পাওয়ার সরকার পেয়েছে, ইট ইজ ভেরি স্ট্রং পাওয়ার। এটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সরকার যেটা করতে পারবে, এটি অনেক ক্ষেত্রে পার্লামেন্টের পাওয়ারের চাইতেও বেশি। কারণ পার্লামেন্টের পাওয়ারটা 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করতে পারেন। এটা যখন সংবিধানের সংশোধন হয়ে যাওয়ার পরে মামলা করা হয়, রিট মামলা করা হয়, উচ্চ আদালতে আসা হয়, এরকম বহু সংশোধনী বাতিল হয়ে গেছে অতীতে। কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে যে পরিবর্তনগুলো আনতে হবে, সেই পরিবর্তনগুলো অনেক টেকসই হবে। যেমন ধরুন, মূলনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে, একমত হয়েছি আমরা একমত হয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমরা একমত হয়েছি আমরা হাইকোর্ট ডিভিশনকে 6টা বিভাগে শহরে পাঠিয়ে দিব। এগুলো তো বেসিক স্ট্রাকচারের পরিবর্তন। বেসিক স্ট্রাকচারের পরিবর্তন করতে গেলে শুধু অ্যামেন্ডিং পাওয়ার দেওয়া সম্ভব না, এইটার জন্য দরকার হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই জন্যই আমরা এই আর্গুমেন্ট করছি। আর সেকেন্ড প্রশ্ন যেটা বলছেন, ডক্টর শফিকুর রহমান বলেছেন
ধর্মের ভিত্তিতে বিভাজনকে আপনি চান? ভোটের আগে চান না ভোটের পরে চান? ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করলে কি সাম্প্রদায়িক সামাজিক সম্প্রীতি বজায় থাকবে? আমরা যদিও আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমরা সকল ধর্ম বর্ণ শ্রেণী মিলেমিশে বসবাস করি। এটাই আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য আমরা মিলেমিশে যদি বসবাস করি, একসাথে থাকি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়, তাহলে কি দেশ ভালো চলবে নাকি খারাপ চলবে? তো জামাত ইসলামীর সম্মানিত আমির যখন এই কথা বলছেন, তখন মূলত সকল ধর্মের সকল মতের মানুষের একসাথে পথ চলার জন্য যে একটি পিসফুল পরিবেশ, এই পরিবেশটা বজায় রাখার জন্য তিনি যে কথা বলছেন, একটা বড় রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা হিসেবে এটাই তো হওয়া উচিত। এই দেশ তো শুধু আমার বা আপনার নয়, এই দেশ তো সকলের, সকলে মিলেমিশেই তো বসবাস করতে হবে। এই প্রেক্ষাপটে তিনি যে কথা বলছেন, আমি মনে করি এটা খুবই একটি পজিটিভ কিন্তু স্টেটমেন্ট। এগুলা ভোটের প্রশ্ন যখন আসছে তখনই আমরা এই সক্রিয়তাগুলো বেশি দেখতে পাচ্ছি। এটি ভোটের রাজনীতি কিনা সেটি একটু জানতে চাচ্ছি। 5ই আগস্টের পরে বাংলাদেশের নতুন বাস্তবতা কি আপনি মেনে নেবেন না? অবশ্যই মেনে নেবেন। এখানে যখন কেউ পজিটিভ কাজ করছে, আপনি যদি বলেন এটা হলো ভোটের রাজনীতি, এটা হলো এটা হলো ওই কারণ, নানান কারণ আপনি বলতে পারবেন, বাট রিয়েলিটি ইজ 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, সকলকে নিয়েই তো দেখছি। কোনো পার্টিকুলার গ্রুপ কিংবা কোনো পার্টিকুলার দলকে নিয়ে তো আর পুরো বাংলাদেশ চলবে না। বাংলাদেশ তো চলবে বাংলাদেশের 18 কোটি মানুষ নিয়ে। সেখানে সকলকে নিয়েই বাংলাদেশ পথ চলতে হবে। এটাই আমার ধারণা সবচাইতে ভালো শিক্ষা হবে। এবং জামাত ইসলামী যদি এই ধরনের ক্রিয়েটিভ ইনোভেটিভ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী দেশ চালাবে। এটা অন্য কেউ করতে পারলে সে চালাবে। জি, আমি একটু সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। আপনাদের শাপলা প্রতীক নিয়ে আপনি একটি বড় বিতর্ক চলছে। আসলে কি আপনাদের এই যে আসন, আমি আমার সূচনাতেই বলেছিলাম যে এখন কে কাকে কত আসন ছেড়ে দিবে, এই আলোচনাটা সামনে চলে এসেছে। সেই জায়গায় এই যে শাপলা প্রতীক পেলে আপনারা কত আসন পাবেন আর না পেলে কত আসন পাবেন, প্রতীকের উপর কি কোনো আসনের কোনো কিছু নির্ভর করছে কিনা বা ভোট পাওয়া নির্ভর করছে কিনা? প্রতীকের সাথে এটা আসনের সম্পর্ক না। আসনটা তো এই নির্বাচন কেন্দ্রিক। ধরেন আমি যদি ধরে নিই আপনার কথা ঠিক যে আসন কে কাকে কতটুকু ছেড়ে দেবে, এটা হলো এই নির্বাচন কেন্দ্রিক। একটা প্রতীক হচ্ছে একটা দলের সাথে চিরস্থায়ী ব্যাপার, এটা ওই দলের সাথে জড়িয়ে যাবে। ফলে আপনি তো ধরেন আমাদেরকে যে সকল প্রতীক দেওয়া হচ্ছে বা অফার করা হচ্ছে, আলু, পেঁয়াজ, থালা বাসন, তারপর হচ্ছে আপনার এই ধরনের, মানে এটা পিওর মস্করা করা হচ্ছে আর কি। তো এটা তো যে কোনো দল রিয়্যাক্ট করবে, খুব স্বাভাবিক। এবং এখন পর্যন্ত আপনি দেখবেন যে নির্বাচন কমিশন কোনো আইনি কিংবা সাংবিধানিক যুক্তি দেখায় নাই। তারা পরিষ্কার বলেছেন যে ওই সিইসি যে আমরা কি কারণে শাপলা দেব না এটা আমরা ব্যাখ্যা করব না, এটা হলো তাদের বক্তব্য। অন্যদিকে আমরা কিন্তু প্রথম দিকে তারা 3টা স্ট্রং কথা শুরুতে বলার চেষ্টা করেছে, আমরা এগুলো খণ্ডন করেছি। প্রথমে তারা বলেছিল জাতীয় প্রতীক, আমরা দেখিয়েছি এটা জাতীয় প্রতীক না। কেন জাতীয় প্রতীক না, এটা আমাদের একেবারে সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা আছে। তারপর তারা বলেছিল জাতীয় ফুল, আমরা বলেছি জাতীয় ফুল হলে প্রবলেম কি, জাতীয় ফল তো মার্কা আছে। এখন তারা বলছেন নাগরিক ঐক্যের কথা, যে নাগরিক ঐক্যকে তো আমরা আগে দেই নাই। কিন্তু নাগরিক ঐক্য যখন চায়, তারপর নাগরিক ঐক্যকে তারা যখন না দেয়, তারপর কিন্তু নাগরিক ঐক্য নতুন যে আরেকটা যে মার্কা দেওয়া হয় সেটা নিয়ে সন্তুষ্ট হয়ে নাগরিক ঐক্যের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। এবং নাগরিক ঐক্য এটা আইনি যুক্তি, সাংবিধানিক যুক্তি, রাজনৈতিকভাবে এটাকে ইস্যু করা কিছুই তারা তখন করে নাই। কিন্তু পরবর্তীতে যখন আবার শাপলা এনসিপি চায়, তখন আবার এই কথাটা উঠে যে যদি এনসিপিকে দেওয়া হয় তাহলে নাগরিক ঐক্যকে কেন দেওয়া হবে না। এখন আবার কমিশনও এই ছুতাটা ব্যবহার করার চেষ্টা করছে যে আমরা তো নাগরিক ঐক্যকে আগে দেই নেই, আপনারা দেন নাই কমপ্লিটলি ভুল লজিকের উপরে। তো এখন যদি এনসিপিকে দেওয়া হয়, এটা আরও প্রতিষ্ঠিত হবে যে নাগরিক ঐক্যকে তারা যে দেয় নাই এটাও ভুল ছিল, নাগরিক ঐক্যকে দেওয়া উচিত, মানে এটা নাগরিক ঐক্যেরও একটা বিজয় হবে যদি এনসিপি পায়। এখন এইটা হচ্ছে আমাদের বক্তব্য যে শাপলার ক্ষেত্রে আপনি যে যুক্তিগুলো দিলেন যে এটা অমুক প্রতিষ্ঠানের লোগোতে আছে, তো ধানের শীষও আছে, ধানের শীষ পুলিশের লোগোতে আছে। তারপর আপনার ঈগল আছে, ঈগল হচ্ছে এবি পার্টির মার্কা, সেটা আছে বিমানে। তারপর আপনার দাড়িপাল্লা তো মহামান্য আদালতের সাথে কলম আর মোবাইলও চেয়েছিলেন প্রথমে, এটা পরবর্তীতে আমরা আবার চিঠি দিয়ে বলেছি যে না, কলম আর মোবাইল না, আমাদেরকে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা। 3 শাপলার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আপনি যদি বলেন যে এটা হলো নকশা, যেমন আমাদের জাতীয় প্রতীক বিধি আছে 1972,
সেখানে একটা বিশেষ কালারের, আপনাকে যদি ধরেন সাদা শাপলা দেওয়া হলো, আপনি কি নির্বাচনে ভোটের দিন সাদা শাপলা এভাবে স্লোগান দেবেন? না, আমি শাপলা বলবো, এটা আমার রাজনীতি, আমি শাপলা বলবো। কিন্তু সাদা শাপলা আমরা এই কারণে বলেছি যে আপনি বলতে পারবেন না যে জাতীয় প্রতীকের যে লজিকটা, এটা আপনি দিতে পারবেন না, কারণ জাতীয় প্রতীকের মধ্যে পানিতে ভাসমান শাপলা আছে। পানিতে ভাসমান শাপলা, আমরা চেয়েছি শাপলা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আমরা তো বলি না ব্যালটের মধ্যে পানিতে ভাসমান শাপলা থাকবে, আমরা বলেছি শুধু শাপলা থাকবে। লাল শাপলা মানে হচ্ছে লাল শাপলার আপনি দেখবেন শেপ এবং এটা দেখতে অন্যরকম। আমরা বলেছি আপনি আমাদেরকে ডিস্টর্টেড শাপলা দেন, কোনো অসুবিধা নাই, মানে যেটা জাতীয় প্রতীকের সাথে মেলে না। আপনি দেখবেন যে সবুজ আর লাল রং থাকলেই কি একটা পতাকাকে আমরা জাতীয় পতাকা বলতে পারবো? ধরেন একটা পতাকার মধ্যে সবুজ এবং লাল রং আছে, ওটা কি জাতীয় পতাকা হয়ে যায় বাংলাদেশের? হবে না। একটা সুনির্দিষ্ট শেপ এবং সুনির্দিষ্ট নকশা আছে, এটা হলো আমাদের যে জাতীয় যে প্রতীক বিধি, সেখানে সুনির্দিষ্টভাবে এটা নথিবদ্ধ করা আছে। আসলে জাতীয় প্রতীকের মূল অংশটাই শাপলা, মূল অংশ না, অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ, প্রমিনেন্ট অংশ আপনি বলতে পারেন, কিন্তু এটা দেয়া যাবে না। জাতীয় প্রতীকের প্রমিনেন্ট অংশ কোনো দলকে দেয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? এটা কোথাও লেখা নাই। ফলে যেটার আইনি ইয়ে নাই, আমি অ্যাটর্নি জেনারেলও কিন্তু বলেছেন যে আইনি ইয়ে নাই, বাধা নাই। আমি একটু রুমিন আপার কাছে আসতে চাই। আপা, শিবিরের সেক্রেটারি জেনারেল বলেছিল জামাত অন্তত 160টি আসন পাবে, আবার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে তারা 150 আসন পাবে। যদি আগে 300 আসনের কথা বলেছিল, এখন বলছে 150 আসন পাবে। তো আমি যদি 150 এবং 160 যোগ করি তাহলে 310 আসন হয়ে যায়, বা আমাদের সংসদে তো আসন আছে 300টি। বিএনপি কি এই আসন যোগ বিয়োগের খেলা কি পিছিয়ে পড়লো তাহলে? না, দেখুন, পলিটিক্সে রেটরিক থাকবে এবং নির্বাচন যত এগিয়ে আসবে যেই দল যার যার পক্ষে তার মতো করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপের মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলাই ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি, এটা বলবার কোনো অর্থ নাই। 41% বনাম 31%, 41% অনেক ব্যবধান, অনেক ব্যবধান। কারণ আপনি যেই ব্যবধানে ছিল আগে, সেখান থেকে মনে হচ্ছে না ব্যবধান কমে এসছে? আপনি যদি ব্যবধান কমে এসছে, নিশ্চয়ই ব্যবধান কমে এসছে। এবং আপনি যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না, কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন 2008-এর নির্বাচনে যে পার্সেন্টেজে ডিফারেন্স খুব বেশি না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্স হয়ে যায়। সো 41% কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোনো বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না। শুধু 8-এ বোধহয় ওটা ছিল আপনার কি বলে আওয়ামী লীগ, কিন্তু এর আগে এরকম হয়নি। সো সেই দিক থেকে আপনি যদি বিবেচনা করেন, আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই, কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোনো না কোনো পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না ফর শিওর, তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিয়ে বাকি যে অংশটা, তারা তো হয়তো জামাতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো বা, কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার রেশিও অনুযায়ী বেড়েছে। এখন জামাতের যেই উল্লম্ফনটা আমরা লক্ষ্য করছি, সেটা অনেকগুলো কারণে হতে পারে। সেই ব্যাখ্যা আমার মনে হয় শিশির মনির দিলেই ভালো হয়। তবে আপনি একটা জরিপের কথা বলেছেন, সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্ফন আমরা দেখি নাই। কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে, আপনি গ্রামে করছেন না শহরে করছেন, সেটারও একটা প্রভাব আছে। সো শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন, সেটার একটা প্রভাব আছে। প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন, সেটার একটা প্রভাব আছে। একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন, আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট পালট হয়ে যায়। এখানেও তো আমরা দেখছি যে জামাতের পক্ষ থেকে এরই মধ্যে নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে। সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, আসন ভিত্তিক প্রার্থিতা ঘোষণা হয়ে গেছে, জামাতের প্রার্থীরা যাচ্ছেন এলাকায়, প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন। বিএনপির এখনো প্রার্থী ঘোষণা হলো না, পিছিয়ে পড়লো না? আমার তো মনে হয় যে বিএনপি পিছিয়ে পড়েনি। কেন পড়েনি? বিকজ প্রতিটা আসনেই কিন্তু মিনিমাম 3 থেকে 5 জন আছে কম্পিটেন্ট, যারা সংসদ সদস্য হিসেবে এলাকায় লড়াই করতে পারে। সো প্রত্যেকেই কিন্তু তার জায়গা থেকে মাঠে কাজ করছে। সেইখানে আমরা যেটা লক্ষ্য করি যে এতে কিন্তু নেগেটিভ কিছু হয় না, বরং পজিটিভই হয়। প্রত্যেকে যার যার তরফ থেকে বলছে ধানের শীষের মার্কা যে পাবে তার পক্ষে আপনারা ভোট দেবেন, এবং ধানের শীষের মার্কা যে পাবে তার বাইরে যদি কেউ দলের ভেতর থেকে গিয়ে কাজ করতে চায় বা অন্যরকম কোনো
দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করে, দল কিন্তু তার ব্যাপারে খুব শক্ত ডিসিশন নেবে। এটা অলরেডি দল এই মেসেজটা সকল স্তরে দিয়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিতে বলা হয়, আপনি কি ছেড়ে দিবেন? এটা তো একেবারেই ব্যক্তিগত প্রশ্ন, এটা তো আপনি করতে পারেন না, এটা ভবিষ্যৎ বলবে। এই প্রশ্নটি আমি শিশির মনিরকেও বলবো, যেহেতু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে 100 আসন ছেড়ে দেওয়া হবে নির্বাচনে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন। জনাব শিশির মনির, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে? যদি এই 100 আসনের ভিতরে আপনার আসনটি পড়ে যায়, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? অফকোর্স, যদি আবার আসন এই জোটগত কারণে ছেড়ে দিতে হয়, আমার কোনো আপত্তি থাকবে না এবং আমি হ্যাপিলি তাতে এগ্রি করে যাব। এবং দলগতভাবে যেটা সিদ্ধান্ত নিবে, অবশ্যই আমি সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব। ইলেকশন করার জন্য তো আমি মরিয়া নই। দলীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত মেনে নিব, কারণ আমরা অত্যন্ত ডিসিপ্লিনড পলিটিক্যাল পার্টি। আমরা মনে করি দলীয় শৃঙ্খলাবোধ হলো আমাদের আদর্শের অংশ। সুতরাং কোনোভাবেই, কোনো কারণেই, কখনোই আমরা দলীয় শৃঙ্খলার বাইরে এক বিন্দু পরিমাণও যাব না। 100 আসন কাদেরকে দেওয়া হবে? 100 আসন কাদেরকে ছেড়ে দিবেন আপনারা? দেখুন, এটা তো স্পষ্ট করা হয়নি। আমাদের যে সেক্রেটারি জেনারেল বলেছেন যে 100 কারা কারা শেষ পর্যন্ত জোটে থাকবে, এটা তো এখনো সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়নি। যখন স্পষ্ট হবে, তখন কোথায় কে কেমন ক্যান্ডিডেট আছেন, কোন ক্যান্ডিডেটের বিজয়ের বেশি সম্ভাবনা থাকবে, এই সম্ভাবনা দেখেই এই আসন কাকে কোথায় ছাড়া হবে এটি নির্ধারণ করা হবে। নিশ্চয়ই জরিপ আছে, জামায়াতের পক্ষ থেকেও বিভিন্ন আসনে ইন্টারনাল জরিপ আছে, এক্সটার্নাল জরিপ আছে। আমি এই জরিপগুলোকে সামনে রেখে নিতে চাচ্ছি। বিরতির পর আপনাদের তিনজনের সঙ্গে যুক্ত হবে, তবে শুরুতে প্রশ্ন আমার থাকবে সারওয়ার তুষারের কাছে। সে পর্যন্ত একটু বিরতি নিচ্ছি, দর্শক সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম গণভোটে কি সমাধান, এই বিষয়ে আলোচনা করছিলেন। আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি। আমরা এই পর্বের শুরুতে একটু সারওয়ার তুষার আপনার কাছে যেতে চাই। কিছুদিন আগে আমরা দেখলাম যে গণসংহতি আন্দোলন, এবি পার্টি, এনসিপি সহ কয়েকটি মধ্যমপন্থী দল নিয়ে আপনারা বৈঠক করছেন, আপনারা একটি জোটের রূপরেখা সম্ভবত দাঁড়ানোর চেষ্টা করছেন। আপনাদের মধ্যে কি আসন ভাগাভাগি বা কে কত আসন পাবে, এই আলোচনাগুলো শুরু হয়েছে, না কি ধরনের আলোচনা করছেন এখন? না, এটা আসন ভিত্তিক না, কিন্তু একটা জিনিস আছে, যেমন আমরা বলেছি যে আমরা পলিটিক্সে আলাদা ব্লক হতে চাই। যেমন বিএনপির নেতৃত্বে একটা জাতীয়তাবাদী ব্লক আছে, আওয়ামী লীগের নেতৃত্বে এখন তারা নাই, কিন্তু তাদের নেতৃত্বে একটা ফ্যাসিবাদী ব্লক ছিল সবসময়। জামায়াত ইসলাম অন্যান্য ইসলামপন্থী শক্তিগুলোকে নিয়ে এক জায়গায় আসার চেষ্টা করছে। তো আমাদেরও চেষ্টা থাকবে, এটা খুব স্বাভাবিক রাজনীতিতে, যে আমরা এটা শুধু আসনের ব্যাপার না বা শুধু ইলেকশনের ব্যাপার না, যারা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি তাদেরকে নিয়ে একটা জায়গায় আসা। আদারওয়াইজ সবসময় মেরুকরণ হয়ে যাবে দুই দিকের, একটা বিএনপির নেতৃত্বে আর একটা জামায়াত ইসলামের নেতৃত্বে। আমরা তো সেটা বহুদলীয় গণতন্ত্রতে সেটা না, এখানে অনেকগুলো ব্লক থাকা উচিত। তো এই কারণে যাদের সাথে আমরা বসেছি, আপনি যেটা উল্লেখ করলেন, তাদের সাথে আমরা বসেছি সংস্কার বাস্তবায়ন নিয়ে আমরা কীভাবে কাছাকাছি আসতে পারি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ হয়ে গেছে, কিন্তু সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আসলে সবাই আমরা যে চাচ্ছি একই জিনিস, যে জনগণের অভিপ্রায়টা গুরুত্ব পাক, কিন্তু ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলছি, যে কারণে কমিশনে একটা ডেডলক সৃষ্টি হয়েছে। এটা কাটানোর জন্য আমরা মূলত বসেছি, এবং এটা আলোচনার অগ্রগতি হলে এটা আরও দূর যেতে পারে, এটা তো সময় বলবে। জোট হওয়ার সম্ভাবনা আছে? কোনো কিছুই পলিটিক্সে তো কোনো কিছুই বন্ধ করে দেওয়া যায় না। এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে আপনারা বিএনপির ব্লকে ঢুকে যেতে পারেন কিংবা জামাতের ব্লকে? না, এরকম কোনো সম্ভাবনা নাই। জামাত বা বিএনপি কোনো সম্ভাবনা নাই? না না না, আমরা তো এই যে আমার একটি প্রশ্ন, যে এর আগেও আমার এখানে সালাউদ্দিন সিফাত এসেছিল, এনসিপি নেতা, তাকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে আপনারা যে মধ্যমপন্থার ধারণা নিয়ে আসছেন সামনে, বিএনপিকে বলা হয় বাংলাদেশের প্রথম মধ্যম ডানপন্থী দল, জিয়াউর রহমান যে ধারণা নিয়ে এসেছিলেন, আর জামাত তো এখন শরিয়া ভিত্তিক জায়গা থেকে সরে এসে জামাতও মধ্যমপন্থী দল হয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় আপনারা কি আসলে স্পেস পাবেন মনে হচ্ছে? না, স্পেস তো আমরা বিভিন্ন জরিপের কথা এসে, জরিপে তো দেখা যাচ্ছে আমাদের স্পেস আমরা পাচ্ছি কিনা। জরিপে তো দেখা যাচ্ছে যে এনসিপিকে কেন্দ্র করে যখন প্রশ্ন করা হচ্ছে তখন মানুষ সাড়া দিচ্ছে। নিশ্চিতভাবে এটা নতুন দল 8% থেকে কিন্তু 5% না, কমবে বাড়বে। ধরুন বিএনপিরও জনপ্রিয়তা বেড়েছে কমেছে, এরকম আছে না, কমবে বাড়বে, এটা হলো একটা অনগোয়িং প্রসেস। আপনি পলিটিক্সে থাকলে আপনি ধরেন বিএনপি 2001 থেকে 6 শাসনের অনেক
ব্যাপারে মানুষের আপত্তি আছে, কিন্তু পরবর্তীতে এখন আবার অনেক মানুষ বিএনপির পক্ষে রায় দিচ্ছে না, এই যে বিভিন্ন জরিপে। এটা হচ্ছে আপনার পলিটিক্সের সর্বশেষ অবস্থায় মানুষ সবসময় বিবেচনা করবে। আমরা একটা মাত্র 6 মাস 7 মাস একটা দল হয়েছে এবং 1 বছর হওয়ার আগেই আমাদেরকে ইলেকশন ফেস করতে হবে, একটা মেজর চ্যালেঞ্জ একটা দলের জন্য। তবু যে আমরা জুলাই পদযাত্রার মধ্যে দিয়ে যে সারা দেশে 60টা জেলায় আমরা গেলাম, সেখানে যে ধরনের সারা দেখেছি আমরা, এটা তো অবশ্যই ইন্সপায়ারিং। এবং মানুষ তো চাচ্ছে যে নতুন দল আসুক। বিএনপি একটা অনেক পুরনো দল, জামায়াত ইসলামী একটা দল, এখন নতুনরা আসুক, এটা তো সবাই চায়। সেইখান থেকে অবশ্যই আমি মনে করি যে এনসিপির সামনে আরো অনেক সুযোগ আছে। আমি রুমিন ফারহান আপাকে দিয়ে শেষ করব, তবে শিশির মেনন ভাই হয়ে একটু আসি। শিশির ভাই, আপনার কাছে একটু প্রশ্ন হচ্ছে, জামাত তো অনেক ইস্যুতেই এখন রাজপথে সক্রিয় রয়েছে, সেটি হচ্ছে যে এই যে পিআর ইস্যুতে আজকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে পিআর ইস্যুতে যারা আন্দোলন করছে তাদের মধ্যে আওয়ামী লীগের বাতাস তিনি লক্ষ্য করতে পারছেন। আসলে কি আওয়ামী লীগের কর্মকাণ্ডের বাতাসেই জামাত এই পিআর ইস্যু সামনে এনেছে? আর পিআর ইস্যুর আসলে চূড়ান্ত পরিণতি আসলে কি আপনারা এই ধরনের কোনো আশার আলো দেখছেন, নাকি এটা এক ধরনের বার্গেনিং টুলস হিসেবে আপনারা ব্যবহার করছেন? দেখেন, জামাত ইসলামীকে এইভাবে ব্লেম করলে জনগণ ভালোভাবে দেখবে না। জামাত ইসলামী তো অনেক পরীক্ষিত দল, অনেক পরীক্ষা দিয়েছে, অনেক ত্যাগ করেছে, অনেক তিতিক্ষা করেছে। ত্যাগ তিতিক্ষার ফলে আজকের পজিশনে আসছে। সংক্ষিপ্ত ছোট কথা দিয়ে একে তো আপনি ব্লেম করলে মানুষ ভালোভাবে নিবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু সেকেন্ড কথাটি হলো, দেখেন, আগামীকালকের আলোচনা ঐকমত্য কমিশনে, এবং এই আলোচনা থেকে ফার্দার কোনো আলোচনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি এই আলোচনার ভিত্তিতে যদি একমত পোষণ করা যায়, তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেই সেটেল হয়ে যাবে। যদি ঐকমত্য কমিশনে এগুলো আমরা সেটেল করতে সামর্থ্য হই, তাহলে আমার বিবেচনায় বাংলাদেশ একটা নিউ ফেজে ঢুকে যাবে। এই ক্ষেত্রে আমাদের যে সকলেরই প্রচেষ্টা থাকবে যেন আমরা এটা অতি দ্রুত সলভ করতে পারি। আমরা তো আসলে কোনো কিছুই রাষ্ট্রের ক্ষতি হোক এটা আমরা চাই না। আমরা চাই রাষ্ট্র তার সঠিক গতিতে চলুক এবং একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাক, এবং এইটাই মনে হয় 5ই আগস্টের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আমরা চাইব ঐকমত্য কমিশনের মধ্যে এই ইস্যুগুলোতে একটা কনসেনসাসে পৌঁছানো এবং তা বাস্তবায়নের জন্য প্রপার মেকানিজম বের করা, টেকসই মেকানিজম। এটি যদি হয়ে যায়, অন্য ইস্যুগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে বলে আমি মনে করি। জি, শেষ প্রশ্নটি করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানাকে। আজকে রুহুল কবির রিজভী, আপনার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা, তিনি এটা বলেছেন। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি, এবং তিনি এটাও বলেছেন যে ধর্মভিত্তিক দল প্রশাসনে অনেক বেশি পদ ভাগিয়ে নিয়েছে। কিছুদিন আগে উপদেষ্টা মাহফুজ তিনি বলেছেন যে প্রশাসনে পদ ভাগাভাগির ক্ষেত্রে বিএনপি 7টা, জামাত 3টা, এইভাবে পদ ভাগাভাগি হয়েছে। তাহলে আজকে আবার এই ধরনের অভিযোগ করার অর্থটা কি? দেখুন, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই রাজনীতিতে, কিন্তু আমরা যেটা চাই বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারুক। এখন প্রশাসনে জামাত আছে না বিএনপি আছে নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন আছে, এরকম কেউ আছে, সেটা যদি একপাশে সরিয়ে রাখি, যেই থাকুক ব্যক্তি, চেয়ার যদি সঠিকভাবে কাজ করে, নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, এবং রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই যদি যার যার প্রার্থী এবং কর্মী সমর্থক এবং ভোটারদেরকে অ্যাটলিস্ট পলিটিক্যাল ভায়োলেন্স যেটা আমরা নির্বাচনের সময় দেখি সেখান থেকে সরিয়ে একটা মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে, তাহলে আমি মনে করি আগামীর নির্বাচনটা কিন্তু খুবই উৎসবমুখর হবে। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই যে এত বেশি সংখ্যক মানুষ, সম্ভবত অলমোস্ট 90% মানুষ কিন্তু ভোটার যারা, তারা ভোট দিতে চাইছে এবার। এত বিপুল সংখ্যক মানুষেরও ভোটের ব্যাপারে উৎসাহ কিন্তু আমরা অতীতে দেখি নাই। মাঝখানে তো আসলে দীর্ঘ সময় কিছু হয়ই নাই ভোট, তার আগেও 8-এর আগেও যদি আমরা দেখি, এত বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাবেন, এটা কিন্তু অনেক বছর পর বাংলাদেশে আমরা আবার দেখতে পাচ্ছি। সো আমরা মনে করি যে যে যার যার জায়গায় থেকে যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে, সেটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে নির্বাচন কমিশন আছে, এখানে রাজনৈতিক দল আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভোটার এবং প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রত্যেকে যদি অ্যাটলিস্ট তার জায়গা থেকে সঠিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে, আমি মনে করি আগামী নির্বাচন
ভালো হবে, তবে কে কতটা করবে সেটা আমরা ভোটে জানি না। এই ভোটে তাহলে বিএনপির প্রধান প্রতিপক্ষ কে হবে, কাকে ধরে নিয়ে আপনারা এগোচ্ছেন? নিশ্চয়ই খেলার মাঠে নামতে হলে তো আপনাকে জানতে হবে যে আপনার প্রতিপক্ষ আসলে কে, বিএনপি, জামাত নাকি অন্য কেউ? দেখুন, এই মুহূর্তে যদি আপনি জরিপের ফল দেখেন তাহলে দৃশ্যমান প্রতিপক্ষ প্রধান বিরোধী দল জামাত হতে পারে, কিন্তু একই সঙ্গে আপনি দেখুন যে ইন্টারভিউটা প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে দিলেন, সেখানে কিন্তু উনি কিছু জায়গায় অ্যাম্বিগুইটি বা ধোঁয়াশা রেখেছেন যে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, তার কার্যক্রম স্থগিত আছে। আওয়ামী লীগ কি পরে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা আমরা খুব পরিষ্কার না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা সেটাও আমরা খুব ভালোভাবে জানি না। সো এই দুটো দল যদি নির্বাচনে অংশ নেয়, কিংবা আওয়ামী লীগ সরিয়ে রাখুন, জাতীয় পার্টিও যদি নির্বাচনে অংশ নেয়, ভোটের হিসাব কিন্তু পাল্টে যেতে পারে। কারণ তখন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি অবাক হব না। কেন অবাক হব না? আওয়ামী লীগের যে ভোটাররা তারা কিন্তু জাতীয় পার্টিকে ভোট দেবে, এবং এই ভোটার জাতীয় পার্টিকে চাচ্ছেন নির্বাচনে? আমরা কাউকে চাচ্ছি বা কাউকে চাচ্ছি না কোনোটাই নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে বলেছি, পলিটিক্যাল পার্টিকে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারবেন না, মানুষের প্রক্রিয়া দিয়ে। সময় আমার হাতে আরো 1 মিনিট আছে, আমি একটু শিশির ভাইকে দিয়ে একটা প্রশ্ন করে শেষ করতে চাই। মিস্টার রুমিন ফারহানা বলেছেন যে প্রধান বিরোধী দল জামাত হতে পারে। জামাতের এখনকার নির্বাচনী প্রচারণা, আমার জামাতের যে কর্মকাণ্ড, আপা বলেছেন উল্লুফনা একটি শব্দ ব্যবহার করেছেন, সব মিলিয়ে দেখে মনে হচ্ছে জামাত আসলে সরকার গঠন করে ফেলতে পারে। আপনার কি মনে হয় যে জামাত আসলে কোন জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছে, সরকারের জন্য না বিরোধী দলের জন্য? এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আমরা মনে করি বাংলাদেশের জনগণ সুষ্ঠু ভোটের মাধ্যমে যাকেই বেছে নিবে তিনিই সরকার গঠন করবেন। এটা যদি জামাতকে বেছে নেয়, জামাত সরকার গঠন করবেন। অন্য কোনো পার্টিকে বেছে নেয়, অন্য কোনো পার্টি সরকার গঠন করবে। যেহেতু আমরা গণতন্ত্রে পরিপূর্ণভাবে বিশ্বাসী, আমরা মনে করি জনগণের ইচ্ছার অভিপ্রায় যে প্রকাশিত হবে নির্বাচনের মাধ্যমে, এতে জনগণ যদি আমাদেরকে বেছে নেয় আমাদের কোনো আপত্তি নাই, যদি আমাদেরকে বেছে নাও নেয় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, তাতে যে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা একটি মোটামুটি স্বাস্থ্যকর আলোচনা করলাম। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।